দেখতে দেখতেই পুরো 48 ঘন্টা শেষ। দুদিন দুরাত শেষ গ্রামে ফেরার উদ্যোগ চলল সকলে। সুজলা এবার গ্রামে ফিরবে। আগামীকাল বিকেল 4টার দিকে রওনা দিবেন তারা। একটু একটু সব গুছিয়ে নিচ্ছেন। সাবা সুরাইয়াও নিজ জিনিসপত্র গোছাতে ব্যস্ত। সুজলা মার্জা শত বাধা দিয়েও রাখতে পারেনি। মার্জা অনেক জোরাজোরি করে বললেন, আর কটা দিন থেকে যান না ভাবি, গ্রামে তো কেউ নেই, একা একা সময় কাটাবেন, থাকুন ভাবি, পরে যাবেন। সুজলা পুরোপুরি নারাজ। নাসর বান্দার মতোই বললেন, আবার আসবো আপা, এবার তো অনেকদিন থেকে গেলাম, বাড়িটা কথা খুব মনে পড়ছে। এভাবে তো আর বেশি দিন বাইরে থাকা যায় না। গেরস্ত বাড়ি ফেলে আসা চিন্তার বিষয়। এখানে এসে রাতভর ওইখানে চিন্তায় থাকতাম। এভাবে থাকা যায় বলুন? এবার যাই, ইনশাল্লাহ আবার আসবো। মেয়ে তো আপনাদের কাছে রেখে গেলাম, আবার তো আসবোই আপা। মার্জার কোনো কথাই শেষমেশ টিকলো না। সকালের নাস্তা শেষে সকালের নাস্তা সারতে সবাই যেন উপস্থিত নাস্তার টেবিলে। সবাই যার যার আসন পেতে খেতে বসলো। কেবল আসলো না শুধু মাহাতি। মেহিনুর কিছুক্ষণ লক্ষ্য করার পর প্রীতির কাছে আওড়েলে জিজ্ঞেস করলো, তোমার ভাই কি খেতে আসবে না? ওনার খাবার কি রুমে পাঠিয়ে দিব? প্রীতি চটপট গলায় বলল, ভাইয়া তো এখনো ঘুম থেকে ওঠেনি ভাবি, সে তো বেঘরে ঘুমাচ্ছে। সারা রাত কম্পিউটারের সামনে বসে কি যেন করছিল, রাতে এক ফোঁটা ঘুমায়নি। প্রীতির কথা উদ্বিগ্ন হলো মেহিনুর। কথাটা কৌশলে জিজ্ঞেস করলো, সারা রাত গেম খেলে, ওই কি মানুষ তাড়াতাড়ি উঠবে? আমি তাহলে যাচ্ছি না। পানি গ্লাসে চুমুক দিতে গিয়েও থেমে গেল প্রীতি। মেহিনুরের দিকে তাকিয়ে বলল, ওহ ভাইয়া গেম খেলেনি, নিজের চোখে দেখেছি অফিসিয়াল কাজ নাড়াচাড়া করছিল। আমি তো আড্ডা দিয়ে গিয়ে ফিরে এসেছি। ভাইয়া তো 2 দিন ধরে ঘুমায় না ভাবি, মাহাতির রুমে বসে বসে পিসি চালায়। বিগত 2 রাত ধরে মাহাতির রুমে আসছে। বিয়ের রাতে সবাই যখন শক্ত কথা বলে এলো তখন রুমে ফিরেছিল মেহিনুর। রাত তখন 10টা বাজছিল। খাবার না খেয়ে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছে টেরও পায়নি। তখন ঘুম ভেঙে যায়, তখন দেখে মাহাতিম রুমে নেই। নিচে গিয়ে জানতে পারে মাহাতিম গুরুত্বপূর্ণ কাজের জন্য নোমানকে নিয়ে বাইরে গেছে। নাস্তা খেয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু কখন আসবে বলে যায়নি। প্রীতির সম্পূর্ণ কথা শোনার পর নাস্তার প্লেট সাজালো মেহিনুর। যেহেতু এখনো ঘুমে আছে তাই নিজেই ফাঁকে প্লেট নিয়ে চলে গেল। খুব সকালে ঘুম থেকে উঠেছে মাহাতিম। আজই প্রথম ব্যতিক্রম দেখলো। মাহাতিম যেন আগের মতো মাহাতিমে নেই। ভাবলে বড্ড হাসি পায় তার। সম্পর্ক বুঝি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, আগের মতো সময় থাকে না। নানা মুহূর্তে ব্যস্ততা। মেহনুর মাঝে মাঝে মনে হয় এই বুঝি পুরনো হয়ে গেছে। দৈনন্দিন জীবনের অভ্যাসে পেশার ময়লা লেগে গেছে, তার গুরুত্ব কমে গেছে। ব্যাপারটা এমন, ব্যবহার এমন যেন ডাস্টবিনের থেকেও নোংরা। সে নাস্তার প্লেট নিয়ে দরজার কাছে আসলো। ডান হাতে প্লেটটা ধরে বাঁ হাতে নব ঘুরিয়ে মোচড় দিল। রুমে ঢুকতে দরজা বন্ধ করলো মেহিনুর। প্লেটটা সহ আস্তে করে তাকালো বিছানার দিকে। নজর পড়ল লম্বা মানুষটি বিভোরে ঘুমাচ্ছে। এই ঘুমাপাতা হুঁশ জ্ঞান নেই, একদম ভুল চিন্তা। মেহিনুর নাস্তা টেবিলের ওপর রেখে জানালার কাছে গেল। 2 হাতে পর্দা সরিয়ে দিতে এক ফালি সোনালি আলো বিছানায় এসে পড়ল। সাদা বিছানার ওপর আলোটা তীর্যক রেখার মতো ছোড়ার লাগছিল। মেহিনুর জানালা থেকে সরে এসে বিছানায় বসলো। হাত দুটো বুকের ওপর আড়াআড়ি ভঙ্গিতে রেখে দিল। পরনে সেভ ব্রাউন ট্রাউজার। উন্মুক্ত বুকটা নিঃশ্বাসের জন্য ফুলে ফেপে উঠছে। সকালের মিষ্টি রোদের সঙ্গে কপালে চুমু এঁকে দিতে ইচ্ছে করছে। মাহাতিমকে দেখতে দেখতে মুখ নিচু করলো মেহিনুর। ডান হাতটা বালিশের উপর ভর দিয়ে মাহাতিমের দিকে ঝুঁকলো। বাঁ হাত এগিয়ে শিফট করা গালটা স্পর্শ করলো। নরম চামড়ায় ধারালো খোঁচা লাগলো। অদ্ভুত ভালোভাবে শিহরণ জাগলো মেহিনুরের। ঘুমান্ত অবস্থায় সুযোগ লুফার জন্য মনটা আনচান করছিল। একটু ছুঁয়ে দিলে কি জেগে যাবে? ঘুম ঘুম চোখ মেলে আধো আধো চাহনিতে তাকিয়ে থাকবে। চোখ বন্ধ করলো মেহিনুর। কপালের ঠিক মধ্যখানে সবটুকু ভর দিয়ে গাঢ় একটা চুমু খেলো। মাহাতিম ঘুমের ভেতরে নড়ে চড়ে চোখ খুলতে চাইল, কিন্তু ঘুমে চোটে চোখের পাতা টেনে যেন খুলতে পারল না। মেহিনুর চোখ বন্ধ করে কপালের মস্তখানটায় চুমু খেলো। ব্যাকুলতা পাগলের মতো হোক বা উন্মাদের মতোই হোক, মাহাতিমের মুখটা 2 হাতে ধরলো। দুটো অসংখ্য সারা চুমু সারা মুখে খেয়ে দিল। চোখের পাতা নাকের ডগা দুগাল ভরিয়ে আদর করলো। মাহাতিম ভুরু কুচকে ছোট ছোট তোকে তাকালো। আধো গলায় ঘুম জড়িয়েই বলল, ঘুমাবো। ছোট শিশুর মতো নাদান লাগলো। যার ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য প্রচুর বিরক্ত হয়ে গেল সে। ঘুমন্ত মাহাতিমের মুখটা দেখে সবটুকু শুদ্ধ জড়িয়ে রেখেছে। মিশ্র অনুভূতি স্বীকার করে মেহিনুর হাসি হাসি চোখে তাকালো।
গাল দুটো শক্ত করে আঁকড়ে কিশ্চিত কাত হলো মেহিনুর। দুটো সুআকৃতির ঠোঁটগুলোর জন্য নিজের কোমল ঠোঁটটা গভীর পর্যায়ে মিলিয়ে দিল। আধো আধো ঘুমের ভেতরে আঁকড়ে ধরে অধর দুটো নিজের করে নিল। নিঃশ্বাস আটকে গেল, বুক ফোলালো মাহাতিম। নিঃশ্বাসের আতঙ্কে স্বাভাবিক হতে আস্তে আস্তে শান্ত হয়ে গেল। চিকন পিঠের ওপর দুহাত রেখে সুকম দেহ বুকের সাথে মিশে নিল। জানালা দিয়ে স্নিগ্ধ আলো ঢুকছে। মেহিনুর আলগোজ পাকানো খোপা ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিতে লাগলো মাহাতিম। পিঠ থেকে দুহাত সরিয়ে মেহিনুরের মুখটা ধরলো সামনে, ধরতে আলতো করে অষ্টদয় মুক্ত করে দিল। চোখ দুটো খুলে মেহিনুর সরাসরি মাহাতিমের দিকে নরম দৃষ্টিতে তাকালো। ঘুম ঘুম চোখ জড়ানো গলায় বলল, মাহাতিম, আমার ওপর রেগে আছো কেন? মেহিনুর ফেল করে দৃষ্টি ফেলে তাকালো। তা দেখে বালিশ থেকে মাথা তুলল মাহাতিম। সোজা মেহিনুরের ডান গালে বাম গালে পরপর দুটো চুমু খেলো। ফের বালিশে মাথা রেখে ভুরু নাচে জিজ্ঞেস করলো, বলো না, রেগে আছো কেন? মেহিনুর স্থির দৃষ্টি শুধু ঢোক গিলে বলল, কোনো জবাবদিহি করলো না। মাহাতিম বাহাতে ক্ষতটা নিবিড়ভাবে দেখল। গালটা চোয়ালের কাছে অনেকটা কেটে গেছে, জায়গাটা শুকিয়ে গেল, চতুর্দিকে চামড়া লাল। মুহূর্তেই চুপটি মেরে গেল আবার। কাল বিকালে চলে যাব, সব ছুটি কেটে দিয়েছে। আমার মুখ দেখলে তোমার বিরক্ত লাগে, এই স্বস্তি দিলাম। মেহিনুর আফরিন, একা একা ভালো থেকো। এক ধাক্কায় বুক থেকে উঠল মেহিনুর। বিছানার পাশে থাকা গ্লাসের জগটা রেখে আছাড় মারল। বিকট গর্জনের চুরমার হলো ফ্লোরে। মাহাতিম বালিশ থেকে ধরফরে উঠে বসলো। চরম বিরক্তি নিয়ে ভুরু কুচকালো সে। ফ্লোরের দিকে তাকিয়ে দেখলো চূর্ণ বিচূর্ণ গ্লাসের টুকরো। ভুরু কুচকানো অবস্থায় মেহিনুরের দিকে তাকালো। পা দুটো বিছানায় রেখে ফ্লোরে রেখে বলল, সমস্যা কি? রুমের জিনিসপত্রটি বেহুদা ভাঙছো কেন? কিছু বলি না দেখা খুব বাড়ছো, তাই না? বুকে ভয় কি নেই? ভয় লাগে না আর আমাকে? মেহিনুর গর্জে ওঠে চেঁচিয়ে নিজেকে সংবরণ করলো। ডান হাতের উষ্ঠ দিয়ে ঠোঁট জোড়া এমনভাবে ডলতে লাগলো যেন অপরাধ যেন কিছু করে ফেলেছে। রাগ দেখিয়ে চিবিয়ে বলল মেহিনুর, প্রত্যেকবার আমি আপনার কাছে ফিরবো কেন? আপনি কি আমার কাছে আসতে জানেন না? একবারও তো ডাকলেন না। কাউকে বলে পাঠিয়েছেন যা মেহিনুরকে আসতে বলেছেন এমন? এখন আপনি মধু মিশিয়ে বলছেন কাল বিকেলে বিদায় হবেন কেন? কি বুঝাচ্ছেন আপনি? আমি আপনার খুব অমূল্য এমন কিছু? মানে এটা বোঝাতে চাচ্ছেন আমার জন্য আপনি এই বাড়িতে শান্তি পাচ্ছেন না, এজন্য ছুটি বাতিল করে চলে যাচ্ছেন? ঠিক আছে, বেশ, আমি খুশি হলাম। আমি প্রচণ্ড খুশি। বিশেষ মাননীয় জনাব মাহাতিম আনসারী, আমি আসলেই খুশি হয়েছি। আপনি এবার বিদায় হন। আপনার এমন নাটক আর আমার সহ্য হচ্ছে না। আসেন, আবার ঢং দেখিয়ে চলে যান, আবার তামাশা করে আসেন, আবার কাজে তালভানা দেখিয়ে বিদায় হন। এগুলো তো চলছে ঠিকই, চমৎকার নাটক, এবার শেষ হোক, কি বলেন? মাহাতিম বড্ড উগ্র মেজাজে গম্ভীর হলো। মেহিনুরকে ভয়ঙ্কর কিছু বলতে যাবে তখনই দরজার নব মোচড় হলো। দরজাটা খুলে যেতেই বিস্ময় হলো সে। রুমে ঢুকলো। মাহাতিম কি উত্তর দিবে বুঝতে পারলো না, কিন্তু সেই মুহূর্তে থেকে নিজেকে বিচ্ছিন্নতায় বেরিয়ে গেল মেহিনুর। ছেলের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো মার্জা। পরপর পিছু পিছু চলে গেল মেহিনুরের দিকে। সুজলা মূর্তির মতো অবাক হয়ে আছে। যাদের নিয়ে এতদিন যাবৎ বুক ফুলিয়ে গল্প করত তাদের কি নমুনা। মার্জা পিছু পিছু গিয়ে ছাদের রুমে উপস্থিত হলো। মেহিনুর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি বাড়িতে থাকবো না, এক মুহূর্তের জন্য থাকবো না। আপনার ছেলের পক্ষ নিয়ে গাইতে আসবেন না মা। আমি কিছু শুনতে চাই না, কিছু শুনবো না। আমি চলে যাব, আমি আমার আম্মার সাথেই চলে যাব। মার্জা ছুটে এসে দুহাতে মেহিনুরকে ধরে ঠান্ডা হাতে বললেন। টেনে এনে বিছানায় বসালেন। মিনিটের ভেতরে মাহমুদ এসে হাজির। তিনি এসে সোজা মেয়ের গালে চর বসিয়ে দিলেন। তড়িঘড়িতে হাত আটকাতে পারল না মার্জা। নিষেধাজ্ঞা সুরে বললেন, আস্তাগফিরুল্লাহ ভাবি, এত বড় মেয়ের গায়ে হাত তুলবেন না, এটা পাপ। ওর কথা শুনুন, মাথা ঠান্ডা করুন। রাগি করে লাভ কি ভাবি? বসুন, এদিকে বসুন। মাহমুদা ভয়ঙ্কর চাহনিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। কোনোদিন এই শান্তশিষ্ট মেয়ের কাছে এসে অভদ্র আচরণ দেখবেন আশা করেননি তিনি। দুগাল লাল করে মারতে মন চাইছে। কত বড় সাহস! বিয়াদব! স্বামীকে রাগ দেখায়, জিনিস ভাঙচুর করে। মাহমুদা নিজেকে শান্ত করে ছেলে জোর গলায় বলে, তুই হলি মেয়ে মানুষ, তোর মেজাজ থাকবে পানির মতো। তুই কেন কোন সাহসে জামাইয়ের সাথে অভদ্রতা করবি বল? তোর এত বড় সাহস কবে জন্মালো? কার ওপর বাড়াবাড়ি করেছিস তুই শিয়ানাগিরি করিস? থাপড়ে সোজা করে দিব। ফাজিল, শয়তান! তুই আবার ভাবির ওপর গালিগালাজ করছিস? তোকে তো
তীব্র ক্ষোভে আবারও এগোতে নেয় মাহমুদা। অমনি মার্জা চাপটে দূরে সরিয়ে নেয়, পরিস্থিতি শান্ত করার জন্য মাথা ঠান্ডা করতে বলে। আকস্মিকভাবে এমন ঘটনায় বাকরুদ্ধ হয় সবাই। সবার অবস্থা স্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। অন্ধকার হাত তোলে অবলম্বন খোঁজার জন্য অবস্থায় দাঁড়িয়ে আছে। ছোট ছোট ভুল বোঝাবুঝি আজ বিশাল আকারের সমস্যা বাড়িয়েছে। মাহাতি মুখ ধুতো নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ল। জিপ ছুটিয়ে কাউকে না বলে চলে গেল। সারাদিনের মধ্যে আর ফিরল না সে। মেহনু ততক্ষণে শান্ত হয়ে জেদের মধ্যে দাও দাও করে চলছিল। তবুও দোষ কি মাহাতিমের না? প্রথম বিয়ের ব্যাপারটা নিয়ে জোরে সোরে থাপ্পড় মারল, ভুল বোঝাবুঝি বাড়ল। এরপর সোজা সাপটা বুঝিয়ে দিল ছুটি কেটে দিচ্ছে। কেন কাটছে মেহনুর জানে না। মেহনুর তো অশান্তির গোড়ায় হয়ে দাঁড়িয়েছে। এবার এখান থেকে চলে যাবে, মুখ ফুরিয়ে জীবনেও তাকাবে না আর। চোখে মুখে স্লাইড ডোরের লক খুলে বাইরে বেরোলো মেহনুর। এক দৌড়ে ছুটে গেল সুজলার রুমে ঢুকলো। সুজলা ঘুমায়নি, হাতে তসবি নিয়ে জপছে তিনি। মেহনুর ঢুকতে দেখে তিনি চোখ তুলে তাকালেন, অবাক হয়ে শুধালেন, এত রাতে আসলি যে? জামাই ফিরেছে? মেহনু সেগুলো উপেক্ষা করে নিজের কথায় পড়ল, আমাকে সঙ্গে নিয়ে চলুন না বড় মা, আমি এখান থেকে চলে যেতে চাই। আপনি কি আমার খরচ বহন করতে পারবেন? সুজলা বিষময়ীভাবে বলল, খরচ মানে তুই কি একাই থাকবি নাকি? এগুলো বলিস না মেহনুর। তোর মা শুনলে। মেহনুর বাধা দিয়ে ফেললো, আপনি বলুন, আপনি আমার আবদার শুনবেন না কি না? আমাকে রেখে যাবেন? আমাকে কি নিয়ে যাবেন না বড় মা? আমি থাকবো না এখানে, নিয়ে চলো না বড় মা। গোটা কথা পেরিয়ে দিনের আলো ফুটল। মাহাতিম ফিরল না। বাড়ির সবাই ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে গেল। মেহনুরের সাথে কেউ কথা বলছে না। মেহনুর নিজের রুম বন্দি করে আলাদা রেখেছে। নীতি সেই রাতে থেকে কিছু বলার প্রয়োজনে হাঁসফাঁস করছে। সুজল একটু আগে মাহমুদাকে বুঝিয়েছে। মেহনুর তাদের সঙ্গে মাহিমপুর গ্রামে যাচ্ছে। ব্যাগপত্র গুছিয়ে সবকিছুর বন্দোবস্ত করতে আসরে না আচান দিয়ে দিল। সিয়াম আর যার আদেশে মাইক্রো নিয়ে এসে হাজির। লাগেজ সিস্টেমগুলো ব্যাগপত্র তুলে তৌফার স্বামীর চোখ সামনে যেন দুঃস্বপ্নের মতোই লাগছে। এই তো ঘুম ভাঙলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, এমনটা তো নয়। সকাল থেকে পাগলের মতো মাহাতিমের খোঁজ করা হচ্ছে, কিন্তু ওর কোনো খোঁজ নেই। ওর সঙ্গী নোমানকেও রীতিমতো কল দিয়েছে, নোমানও কিছু জানায় না। বিমর্ষ মুখে চোখ তুলত সকলে। কি থেকে কি হয়ে গেল দোস্ত? ভাবি যে চইলা যাইতাছে, ওই শালা তো এখনো জানেই না, ও তো কিছু করতেছেও না। সোফের কথায় খাপটা লাগলো কেমন যেন। সিয়াম শান্ত হয়ে বলল, থাম, চেঁচিয়ে লাভ নেই। আজকের যদি ভাবি বিদায় হয়, শুধু বুঝে রাখ মাহাতিম এখানেই শেষ। ওর দোষের জন্যই ভাবি চেতেছে। এমনি এমনি একটা মানুষ এত চেতে না। হাতে ছোট একটা সাইড ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো মেহনুর। সবার সামনে মেহরুন চলে এসেছে। বাকিরা আস্তে আস্তে ধীরে ধীরে নামছে। সিয়াম ডোর টেনে নিজেকে শান্ত করছে। চুপচাপ গাড়িতে উঠে বসলো। মেহনুর তখন কোলের ওপর বই খুলে রেখেছিল, যেন কিছুই শোনেনি। এমন একটি ভাব ধরে শান্ত হয়ে রইল। জিপটা গ্যারেজে ঢুকে মাইক্রোর দিকে বেখেয়ালে তাকালো মাহাতিম। মাইক্রোতে কে বসে আছে সেটা ভালো করে লক্ষ্য করেনি। বাড়ির দিকে যেতে নেয় তৌফ চেঁচিয়ে ডাকলো, মাহাতিম, এই মাহাতিম। মাহাতিম পা থামিয়ে ঘাড় ঝেড়ে বলল, বল। তৌফ সাথে সাথে উত্তর দিল, ভাবি চলে যাচ্ছে। ক্লান্ত নির্ঘুম অন্যমনস্ক ছিল মাহাতিম। তার কথা শুনতে না পেরে বিরক্ত নিয়ে ফের বলল, বড় বড় পা ফেলে এগোতে নিয়ে তাড়াহুড়ো কণ্ঠে চেঁচিয়ে উঠল, তৌফ, এই শালা, তোর বউ চলে যাচ্ছে। বজ্রপাতের মতো চোখ বড় করে তাকালো সে। সিঁড়িতে থমকে গেছে তার পা উঁচিয়ে ছিল, তা আবার নামিয়ে নিল। সেটা নামিয়ে পিছু তাকালো মাহাতিম। একবার ক্ষীণ দৃষ্টিতে সরাসরি ঘাড়ের দিকে তাকালো। মাহাতিম রোবটের মতো প্রতিক্রিয়াহীন হয়ে তাকিয়ে আছে। কানে কি স্পষ্ট শুনেছে বউ চলে যাচ্ছে? মাহাতিমকে আসতে দেখে সিয়াম ও তৌফ সেখান থেকে কেটে পড়ল। মাহাতিম ধীর পায়ে এগোতে এগোতে মাইকোর কাছে গেল। মাইকোর ভেতরে খুব মনোযোগ সহিত শেষ বিকেলের মেয়ে বইটি পড়ছে মেহনুর। বইটা কোলের ওপর নমনীয় ভঙ্গিতে রাখা। মাহাতিম শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছোট গলায় বলল, কোথায় যাচ্ছ? পুরো এক পাতা পড়ার পর বইটা বন্ধ করলো মেহনুর। না পড়া পর্যন্ত চুপ ছিল সে। বইটার ফাঁকে বুকমার্ক এঁটে দিয়ে পাশে রেখে দিল। জানালার বাইরে দৃষ্টি দিয়ে বলল, আপনার মুখটা একটু ভেতরে আনুন। রোবটের মতো কমেন্ট মেনে মাথাটা নিচু করলো মাহাতিম। জানালার কাছে মুখ টানলে মেহনুর জানালার গা ঘেঁষিয়ে বসল। মাহাতিমের মুখটার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, দোষটা কি আমারই ছিল? কেন আমাকে বুঝতে পারলেন না আনসারি সাহেব? আমাকে তো নিজের সবটুকু দিয়েছি। আমি তো আপনাকে আমার সবটুকু দিয়েছিলাম।
যে আদর যত্ন ভালোবাসা আমাকে শিখিয়েছিলেন, আমি তো সবাই আপনার কাছেই সঁপে দিয়েছি, নিজের কাছে কিছু জমা রাখিনি। তবুও দিন শেষে এই দিন দেখতে হলো। ছেড়ে যাওয়াই যদি কপালে লিখেছিল, তাহলে কেন আপনার সাথে দেখা হলো? আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার কপালে যে এত খারাপ। বাবা না থাকলে বুঝি কোনো মেয়ের মূল্য নেই? আপনি ভালো করে জানতেন আজও আপনার যাওয়াটা আমি মেনে নিতে পারি না। সেই আপনি আমাকে কাল সকালে যাওয়ার কথা শোনালেন। একই সময় দুটো দিন থাকতো জন্য প্রচণ্ড আফসোস করতেন। আর আজ আপনি ছুটি বাতিল করে দিলেন। কার জন্য করলেন? আমার জন্য? আমার জন্য না, ছুটি বাড়িয়ে ফেলতেন। কই ছিল এতদিন সেই মানুষটা? আর কোনোদিন অভিযোগ করব না, আপনি ডাকলেও ফিরব না। যেদিন থেকে নোংরাটাকে ঢুকিয়ে এনেছিলেন, আজ সেই নোংরা আসল জায়গায় ফিরে যাচ্ছে। নোংরার জায়গা নোংরাতেই হয়। আমি আসলে আপনার যোগ্য হতে পারিনি কখনো। এখানে অনামিকার মতো স্মার্ট মেয়ে আর আনসারের মতো ব্যস্ত মানুষের বড্ড হাহাকার। নোংরা গায়ে জঞ্জালদের জায়গা নেই, একদমই নেই। ম্লান হাসি দিয়ে অশ্রুজোড়া চোখে তাকালো মেহিনুর। বিষাদের হাসিটা ভেতরের আস্তরণে উৎকণ্ঠায় শান্তভাবে চেপে নিল। গলার ওপরে মোটা প্রস্থের অশ্রু গড়িয়ে পড়ল বাদা ভাঙ্গার মতো। চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল তার। কোলের ওপর টপ টপ করে অশ্রু বর্ষণ হতে ভঙ্গুর গলায় বলল, আপনি চাইলে কাগজ পাঠিয়ে দিন, আমি সই করে দিব। দাঁত শক্ত করে চোখ কুচকালো মেহিনুর। বিভৎস শব্দগুলো ঢোক বেরিয়ে আসতে চাইছে যেন। কেউ গলাটা যেন চেপে ধরেছে। ঢোক গিলতেই শুকনো ভাঁজ লাগছে, কণ্ঠনালী রুক্ষ হচ্ছে। মাথা নিচু করে নাক টানলো সে। কয়েক মিনিট নিজেকে ধাতস্থ করে মাথা তুলল। জানালার কাছে মাহাতিমের মুখটা এখনো শান্ত স্বাভাবিক, পুরোপুরি প্রতিক্রিয়া শূন্য, নির্বিকার। মেহিনুর হালকা কি ঢোক গিলে মাহাতিমের মুখটায় আদর করে ধরল। মুখটা দুহাতে টেনে আদ্র চোখে বলল, এই শেষবারের মতো, আর একটাবার চুমু খাবো না। শেষ বাক্যটা বলতে গিয়ে ডান হাতে মাথা নাড়ল মেহিনুর। মুখে গিয়ে ঘনিষ্ঠ হতেই মাহাতিমের চোখ বন্ধ করল। উষ্ঠ জোড়ায় তীব্র কোলে ছোঁয়া পেতে সবটুকু আদর মিলিয়ে দিল মেহিনুর। উন্মুক্ত উষ্ঠদয় ওপর অধিকার ফলালো সে। শেষবারের মতো মাহাতিমের মায়াটুকু কাঙ্খালের মতো টেনে নিল। সূক্ষ্ম খরার মতো মাঠ যেন আশ্রুদয় বাড়িধারায় সতেজ হয়ে উঠল। মাটি তখন বৃষ্টির পানি শুষে নেয়, তেমনি শুষে নিল মেহিনুর। তেমনি বেকুলতা আকাঙ্ক্ষা মাহাতিমের অতল স্পর্শ ছোঁয়ায় অধীর আগ্রহে ছিল মেহিনুর। উষ্ঠজোড়া মুক্ত করতে মাহাতিমের দিকে চোখ তুলে তাকালো। লাল হওয়া টকটকে উষ্ঠদয়ের দিকে এক ঝলক তাকালো মেহিনুর। মাহাতিম চোখ খুলে বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহিনুর আবার একটুখানি হেসে দিল। হাসিতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণা দিয়ে। মাহাতিম কাটা গালটার দিকে দৃষ্টি রাখলো সে। নরম চোখে তাকিয়ে বৃদ্ধাঙ্গুলে ক্ষতটা ছুঁয়ে দিল। মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে গালটার দিকে গাল এগিয়ে দিল। ধারালো গালটায় নিজের গাল মিলিয়ে চোখ বন্ধ করলো। পারফিউমের গ্রানটা নিঃশ্বাসে তালে তালে পাচ্ছে। পরিচিত একটা গ্রান। ঠোঁটে গিয়ে গালটা একটু চুমু খেয়ে দিল। খোঁচা খোঁচা ধারযুক্ত দাড়ি ঠোঁটে লেগলো যেন। ক্ষতটা আকস্মিক ব্যথা লাগতে চোখ বন্ধ করে নিল মাহাতিম। চোয়াল শক্ত করে ব্যথা ভেতরে চেপে রাখলো। কানের কাছে ফিসফিস সুরে বলতে শোনা গেল, একদিন আপনার জন্য আমার কোমরে ক্ষত হয়েছিল। আপনি সেই জায়গায় ঠোঁট দিয়ে প্রথম চুমু খেয়েছিলেন। আজ আমার ভুলের জন্য আপনার গালে ক্ষত হলো। আমিও সেই জায়গায় ছুঁয়ে দিলাম আনসারি সাহেব। আপনার চুমুটা ফিরিয়ে দিলাম। পারলে সব কিছু আপনি ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আপনাকে আমি শান্তি দিলাম, আজ থেকে শান্তি দিলাম। আপনার নতুন জীবনের যাত্রাটা শুভ হোক। গাল ছেড়ে অন্যদিকে মুখ ঘোরালো মেহিনুর। অঝরে চোখ দুটো বন্ধ করতে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। নিঃশব্দে অন্থন দহন যেন চলে যাচ্ছে। মাহাতিম ভালো থাকুন। হাতের তোতলানো চোখটা কাঁপছে। মার্জার গলাটা শোনা গেল। মায়ের কণ্ঠ শুনে বোধ হয় মাহাতিম জানালা থেকে সরল। চুপচাপ সবাইকে অগ্রাহ্য করে বাড়িতে ঢুকলো। সুজলা কিছু বলতে চেয়ে মাহাতিমের অবস্থা দেখে বলতে পারল না। সুরাইয়া, সুজলা, শেফালি, সাবা, মাহমুদা সবাই মাইক্রোতে বসলো। মেহিনুর সবার আগে থেকে নিজেকে আড়াল করে মাথা নুইয়ে রাখলো। সিয়াম স্লাইডটি ডোর টেনে বন্ধ করে দিল। ড্রাইভিং সিটে উঠে মাইক্রো স্টার্ট দিল সে। মাইক্রোটা যখন মৃদু ঝাঁকুনি খেলো তখন দূর থেকে একাকী ছাদে দূরে দাঁড়িয়েছিল মাহাতিম। মুখটা গভীর আকারে শক্ত। গাড়িটা যখন মেন গেট থেকে চলে যাচ্ছিল তার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল অসহ্য ব্যথায়। তৎক্ষণাৎ চোখ বন্ধ করলো মাহাতিম।
আর তখনই পাপড়ি চুয়ে চুয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিকালের হাওয়া সবটুকু নীরবে বিচ্ছিন্ন করলো যেন। মাহাতিম ধীর পায়ে মাথা নুইয়ে ফেলল। তীব্র হাহাকারের ভেতরে এফোর এফোর হচ্ছে। ডান পকেট থেকে সাদা কাগজের খামটা কাপা কাপা হাতে বের করলো। দুর্বল হাতে সাদা খামে রেলিংয়ের উপর রাখলো। খামটা দিয়ে এক পলক তাকাতেই ভেতরে যেন দুমড়ে মুচড়ে নিংড়ে গেল। আর পারল না মাহাতিম। তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলল। অবদ্ধ পানি টুপটুপ করে চোখ বেয়ে পড়ল। যতটা যত্ন দিয়ে ভালোবাসলাম ততটা অযত্ন করে আমাকে ফেলে গেলে। এটা কি ঠিক করলে মেহিনুর আফরিন? এই পর্যন্তই ছিল মন বাড়িয়ে ছুঁই উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। আপনারা যদি চান তো দ্বিতীয় পরিচ্ছেদ আনবো, কিন্তু এটি একটু দেরি হবে, হয়তো বা 2-1 সপ্তাহ, কারণ মাঝখানে আমার মিড টার্ম এক্সাম আছে, প্লাস হচ্ছে আমি শাহজাহান তন্ময় আর নীল চিরকুট গল্প দুটো শেষ করব, তারপরে হয়তো বা এটার দ্বিতীয় পরিচ্ছেদ আনতে পারি যদি আপনারা চান।